সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন হার নির্ধারণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মুনাফার সর্বোচ্চ হার 11.98% আর সর্বনিম্ন হার 9.72%। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আমরা আপনার বক্তব্যের খানিকটা দেখছিলাম আমাদের প্রতিবেদনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে সঞ্চয়পত্রের সুদ হার কমানোয় সরকারের জনপ্রিয়তা কি কমতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, জনপ্রিয়তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে এটা একটা পলিসি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন আপনি যদি চিন্তা করেন একই সরকার সাংঘর্ষিক কাজ কিভাবে করে, প্রথমত হচ্ছে সরকার হাঁটছে সংকোচনমূলক মুদ্রানীতির দিকে, এবং আপনি যদি সাধারণ মানুষ হিসাবে বাজেটের দিকে তাকান, বলা হচ্ছে এই বছরের বাজেট ইতিহাস সৃষ্টি করেছে, কারণ বাজেট বাড়েনি। অর্থাৎ স্বাধীনতার পর আপনি বাজেট বাড়েনি সেই শব্দটা শুনেন নাই। এই দিক থেকে ইতিহাস সংকোচনের পথে হাঁটা মানে হচ্ছে আপনি কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানোর কথা, আপনি কন্ট্রাকশনারি মনিটারি পলিসি দিয়েছেন, কিন্তু সেখানে সুদের হার আপনি কমাচ্ছেন। কোথায় কমাচ্ছেন? সঞ্চয়পত্রে। আসলে সত্যিকার অর্থে বলতে কি, এই পলিসিটা বর্তমানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আইএমএফ এর যে পরামর্শ যে সুদ হার বাজার ভিত্তিক করতে হবে এবং সঞ্চয়পত্র থেকে আর টাকা ধার কমাতে হবে, এই এর প্রকৃতপক্ষে যে কনসিকুয়েন্সটা সেটা হচ্ছে সঞ্চয়পত্র আসলে কারা কিনে, প্রকৃতপক্ষে নিম্ন এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার, এর ভিতরেই কিন্তু সীমাবদ্ধ। প্রকৃতপক্ষে তাদের যে আয়টা হতো প্রকৃত আয় কমে যাবে সুদের হার কমানোর কারণে। কিন্তু এই সুদ হার কমানো বা বাড়ানোতে আসলে সার্বিক অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখেন, সার্বিক অর্থনীতিটা নির্ভর করছে সরকার বাজেটের ফিনান্সিংটা কিভাবে করবে। আপনি যদি চিন্তা করেন, আমরা যে বাজেট এই বছর নতুন বাজেটে পদার্পণ করেছি, আমাদের 2,26,000 কোটি টাকা সরকারের ধার করতে হবে। আয় লক্ষ্যমাত্রা যা নির্ধারণ করা হয় এবং রেভিনিউ কালেকশনের সরকারের যে অবস্থা, সত্যিকার অর্থেই সরকারকে ধার করতে হবে, এবং ধারটা কোথায় থেকে করে তার উপর নির্ভর করে অর্থনীতি। সরকার প্রক্ষেপণ করেছে যে 1,26,000 কোটি টাকা ব্যাংক থেকে তারা ঋণ নেবেন। একই সময় সরকার কিন্তু ভুল প্রক্ষেপণ করেছেন আমি বলবো, কারণ সঞ্চয়পত্র থেকে 12,500 কোটি টাকা নেবেন। সঞ্চয়পত্রে আপনি 12.5% সুদের হার দিয়ে আপনি 7,500 কোটি টাকা নেট সেল নেগেটিভ, অর্থাৎ যা ছিল তাও মানুষ ভাঙছে। অতএব সেই জায়গায় আপনি 12,500 কোটি টাকা সুদের হার কমিয়ে কিভাবে নেবেন? অর্থাৎ আমি বলছি সরকারের পলিসির মধ্যে একটা দ্বান্দ্বিক অবস্থা বিরাজ করছে, যে আপনি যা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে চাচ্ছেন তার জন্য পলিসি যেটা নেওয়া উচিত সেটা আমি মনে করি সাংঘর্ষিক। আর ব্যাংক থেকে যখন ঋণ নেওয়া হবে তার কনসিকুয়েন্স হচ্ছে স্বাভাবিকভাবে আপনি দেখবেন ব্যবসা বাণিজ্য সংকোচন এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু সংকোচনের একেবারে নিম্ন স্তরে পৌঁছেছে, যেটা 18 বছরের পিছনে চলে গিয়েছি। অতএব আরো যদি 1,26,000 টাকা ভঙ্গুর ব্যাংকের অবস্থা থেকে নেন, তাহলে সার্বিকভাবে বিনিয়োগের অবস্থা কোথায় যাবে? সেক্ষেত্রে কি শুধুমাত্র আইএমএফ এর শর্ত পূরণের জন্য মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের উপরে এই চাপ সৃষ্টি করা হচ্ছে কিনা সেটি জানাবেন। সেই সাথে আরেকটু জানাবেন যে মূল্যস্ফীতি কি এর ফলে কমার বদলে উল্টো বাড়তে পারে কিনা? দুটো বিষয়। প্রথমত হচ্ছে যে আপনি প্রথম যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে মধ্যবিত্তদের উপর এটা চাপিয়ে দেওয়া। আইএমএফ এর শর্ত মানা হচ্ছে বাজার ভিত্তিক, এবং সেটা যদি পরিষ্কারভাবে বলি আপনি দেখতে পাবেন যে এটা 6 মাসের যে ট্রেজারি বিল আছে তার যে ইন্টারেস্ট রেট তার সাথে কিন্তু সম্পৃক্তকরণ করা হয়েছে, এক করা হয়েছে। তার মানে বাজার ভিত্তিক সুদের হার নির্ধারণ করা হয়েছে। এখন আমি মনে করি এটা মধ্যবিত্ত শ্রেণী, এটা অন্য জায়গায় সঞ্চয়পত্র থেকে যদি নেওয়া হয়, ব্যাংক থেকে না নিয়ে, তখন অর্থনীতি কম ক্ষতিগ্রস্ত হয়। সেটা অর্থনীতি যারা পড়েছেন সংজ্ঞা এবং কার্যকর পলিসির ইফেক্টিভনেস দেখেন তারা সবাই জানেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা বলেছেন যে অর্থনৈতিক মূল্যস্ফীতি কমার জায়গায় উল্টো বাড়বে কিনা? মূল্যস্ফীতি সবসময় হচ্ছে সরকার যখন নিজের আয় না বাড়িয়ে। ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।